সবাইকে নমস্কার। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নলেজ স্ট্রেংথ অ্যাগেইন। আজকে আবারও বিশেষ 10টা খবর নিয়ে আপনাদের সামনে ফিরে এসেছি, আপনারা শুনতে থাকুন। প্রথমত, বাংলাদেশ নতুন রাষ্ট্রপতি পেতে যাচ্ছে। প্রবীণ বিএনপি নেতা ও বর্তমান মন্ত্রী মির্জা ফখরুল আলমগীর দেশের নতুন রাষ্ট্রপতি হওয়ার পথে রয়েছেন। গতকাল দুপুর 2টা 23 তিনি প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিনের কাছে তার মনোনয়নপত্র জমা দেন। এ সময় তার সঙ্গে ছিলেন আব্দুল মঈন খান, গয়েশ্বর রায়, চিফ হুইপ নুরুল ইসলাম মনি, রকিবুল ইসলাম বকুল সহ দলের অনেক শীর্ষস্থানীয় নেতা। রাষ্ট্রপতি পদের জন্য দ্বিতীয় মনোনয়নপত্রটি জমা দেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির নেতা অলি আহমদ, যিনি বিরোধী দল জামায়াতে ইসলামীরও সমর্থন পুষ্ট। এর ফলে ৩৫ বছর পর দেশের রাষ্ট্রপতি পদের জন্য সরাসরি প্রতিদ্বন্দ্বিতা হতে যাচ্ছে, কারণ এর আগে জাতীয় পরিষদে সংখ্যাগরিষ্ঠতা থাকা ক্ষমতাসীন দলই নির্বাচনে জয়ী হতো। বাংলাদেশের বিভিন্ন সূত্র জানিয়েছে যে প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা থাকলেও মির্জা ফখরুল আলমগীরের জয় নিশ্চিত, কারণ ৩৪৯ সদস্যের সংসদে ক্ষমতাসীন বিএনপির ২৪৭ জন সদস্য রয়েছেন, যেখানে বিরোধী দল জামায়াতে ইসলামী মাত্র ৭৭ জন সদস্য ও সমসংখ্যক ভোট নিয়ে অনেক পিছিয়ে আছে। আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি পদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ক্ষমতাসীন বিএনপির চাপে তৎকালীন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন গত ২৪ জুলাই পদত্যাগ করায় এই নির্বাচন অনিবার্য হয়ে পড়েছিল, কারণ মোহাম্মদ শাহাবুদ্দিন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সমর্থনে প্রার্থী হয়েছিলেন। বর্তমানে জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। সারা দেশে মেডিকেল ভর্তির জন্য নিট পরীক্ষা চালু হওয়া সত্ত্বেও যেসব বেসরকারি মেডিকেল কলেজ আগে শিক্ষার্থীদের কাছ থেকে আকাশচুম্বী ক্যাপিটেশন ফি ও অন্যান্য মাশুল আদায় করত, তারা এখনও বিভিন্ন সন্দেহজনক উপায়ে শিক্ষার্থীদের শোষণ করে চলেছে, যেমন তাদের ন্যায্য বৃত্তি আত্মসাৎ করা এবং অস্পষ্ট বা ভুয়া খাতে অর্থ আদায় করা। কৌতূহলজনক বিষয় হলো, ভুক্তভোগী শিক্ষার্থীরা প্রতিকার চেয়ে লিখিতভাবে আবেদন করা সত্ত্বেও ন্যাশনাল মেডিকেল কমিশন এবং রাজ্যের মেডিকেল শিক্ষা বোর্ড ও সংশ্লিষ্ট দপ্তরগুলো মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে এই স্পর্শকাতর বিষয়ে নীরব ভূমিকা পালন করে চলেছে। উত্তরপ্রদেশের লখনৌতে অবস্থিত কেরিয়ার ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এর চরম দুর্নীতিগ্রস্ত পরিস্থিতি এবং শিক্ষার্থীদের শোষণের ঘটনাটি এই বিষয়টিকে সবচেয়ে স্পষ্টভাবে তুলে ধরে। এই কলেজটির মালিক আজমত আলী, যার অতীত কর্মকাণ্ড বেশ বিতর্কিত ও সন্দেহজনক, এবং তার ছেলে মোহাম্মদ ইকবাল আলী, যিনি ভাইস চেয়ারম্যান হিসেবে কলেজটি পরিচালনা করেন, এনএমসির কাছে একদল ভুক্তভোগী শিক্ষার্থীর দায়ের করা সুনির্দিষ্ট অভিযোগ অনুযায়ী এই কলেজের এমডি ও এমএস এর চূড়ান্ত বর্ষের শিক্ষার্থীদের মে ২০২৫ থেকে নভেম্বর ২০২৫ সময়কালের বৃত্তি আত্মসাৎ করা হয়েছে। বকেয়া বৃত্তির দাবি জানানোর পর মোহাম্মদ ইকবাল আলী ও তার কর্মীরা শিক্ষার্থীদের ভয়াবহ পরিণতির হুমকি দেন। উল্লেখ্য যে ইকবাল ও তার কর্মীদের বিরুদ্ধে বর্তমানে উত্তরপ্রদেশের বিভিন্ন আদালতে ২৫০টি মামলা বিচারাধীন রয়েছে। ইকবাল এতটাই বেপরোয়া হয়ে উঠেছিলেন যে বৃত্তি প্রদানের ন্যায্য দাবি থেকে সরে না এলে তিনি ভাড়াটে গুন্ডা দিয়ে শিক্ষার্থীদের হত্যার হুমকিও দিয়েছিলেন, অথচ সেই বৃত্তি কখনোই পরিশোধ করা হয়নি। অভিযোগ অনুযায়ী এনএমসির নির্দেশিকা অনুসারে কেরিয়ার ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের স্নাতকোত্তর শিক্ষার্থীদের ১.২০ লক্ষ ১,২০,০০০ টাকা হারে বৃত্তি প্রদান করা আইনত বাধ্যতামূলক।
কিন্তু তারা স্নাতকোত্তর শিক্ষার্থীদের মাত্র 40,700 টাকা প্রদান করে আসছে এবং অন্যান্য শিক্ষার্থীদের ক্ষেত্রেও অনেক কম হারেই অর্থ প্রদান করে। এছাড়া কেরিয়ার ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, যে অটল বিহারী বাজপেয়ী মেডিকেল ইউনিভার্সিটির অধিভুক্ত, সেই বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী স্নাতকোত্তর শিক্ষার্থীদের পরীক্ষার ফি মাথাপিছু 21,500 টাকা। অথচ ইকবাল ও তার বাবা আজমত আলীর পরিচালিত এই প্রতিষ্ঠানটি প্রতিটি শিক্ষার্থীর কাছ থেকে 1 লক্ষ টাকা করে আদায় করে এবং সেই অর্থও নেওয়া হয় নগদ হিসাবে। যেসব শিক্ষার্থী চেকের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে চেয়েছিল তাদের পরীক্ষায় ফেল করানোর হুমকি দিয়ে নগদ অর্থ প্রদানে বাধ্য করা হয়। এর উদ্দেশ্য হলো ইকবাল ও আজমত এই জুটির করা প্রতারণার কোনো প্রমাণ যাতে অবশিষ্ট না থাকে। এনএমসির নির্দেশিকা অনুযায়ী হোস্টেলে থাকা বাধ্যতামূলক নয়, অথচ ইকবাল ও তার বাবা আজমত আলীর পরিচালিত প্রতিষ্ঠানটি সব শিক্ষার্থীর কাছ থেকে হোস্টেল চার্জ বাবদ বছরে 3 লাখ টাকা জোরপূর্বক আদায় করে। এ থেকে নিস্তার পাওয়ার কোনো উপায় নেই। সূত্র জানিয়েছে, শিক্ষার্থীরা এমএনসি কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানোর পর এমএনসির দুর্নীতিগ্রস্ত সদস্যরা, যারা ইকবাল ও তার বাবার কাছ থেকে বিপুল পরিমাণ অবৈধ অর্থ গ্রহণ করে, তাদের এই বিষয়টি জানিয়ে দেয়। এর ফলে ইকবাল উত্তরপ্রদেশ ও রাজ্যের বাইরের আমলাতন্ত্রের সাথে তার উচ্চ পর্যায়ের রাজনৈতিক ও ঘনিষ্ঠ সম্পর্কের দাপট দেখিয়ে হুমকি ধমকির মাধ্যমে অভিযোগকারী শিক্ষার্থীদের মুখ বন্ধ করার চেষ্টা করে। অভিযোগ তুলে নেওয়ার জন্যও শিক্ষার্থীদের উপর চাপ সৃষ্টি করা হয়, কিন্তু তারা তাতে রাজি না হওয়ায় ইকবাল ও তার সাঙ্গপাঙ্গরা তাদের প্রাণনাশের হুমকি দিয়ে বলে, যোগীজি বা মোদিজি চিরকাল ক্ষমতায় থাকবেন না। এমন সময় আসবে যখন তারা থাকবেন না এবং তখন আমরা আপনাদের দেখে নেব। দুর্নীতিগ্রস্ত এনএমসির নিষ্ক্রিয়তা, উত্তরপ্রদেশের পেইড মিডিয়া বা অর্থের বিনিময়ে পরিচালিত সংবাদ মাধ্যমের নীরবতা এবং আজমত ও ইকবাল জুটির বেতনভুক্ত উচ্চপদস্থ আইএএস ও আইপিএস কর্মকর্তাদের ব্যবস্থা গ্রহণে অস্বীকৃতি দেখে হতবাক অভিযোগকারীরা আরও একটি চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন। তারা জানিয়েছেন, মোহাম্মদ ইকবাল আলীর দীর্ঘদিনের অভ্যাস হলো ছাত্রীদের জোর করে হোটেলে ও লজে নিয়ে গিয়ে তাদের হেনস্থা করা। এক পর্যায়ে এক রাজনীতিবিদের স্ত্রীর প্রতি অশালীন আচরণ করার সময় ধরা পড়ে ইকবালকে কয়েক মাসের জন্য উত্তরপ্রদেশ ছেড়ে পালাতে হয়েছিল। কিন্তু বিস্ময়কর ব্যাপার হলো, এই জঘন্য ঘটনাগুলো সম্পর্কে অন্তত 5 বার অবহিত করা সত্ত্বেও এনএমসি কোনো তদন্ত না করে অভিযোগগুলো ধামাচাপা দিয়ে রেখেছে। কারণ ইকবাল ও তার বাবা প্রায় প্রতি মাসেই তাদের মোটা অঙ্কের ঘুষ দিয়ে থাকেন। ভুক্তভোগী শিক্ষার্থীরা এখন বিষয়টি উচ্চ রাজনৈতিক পর্যায়ে, বিশেষ করে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর গোচরে আনার চেষ্টা করছেন, তবে এখন পর্যন্ত তারা সফল হননি। ত্রিপুরার নবগ্রাম এলাকায় 8ম শ্রেণীর এক ছাত্রীকে 20,000 টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ এবং ত্রিপুরা শিশু অধিকার সুরক্ষা কমিশন এর হস্তক্ষেপে ওই নাবালিকাকে উদ্ধার করা হয়। জানা গেছে, নবগ্রাম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের 8ম শ্রেণীর ওই ছাত্রী বেশ কিছুদিন ধরে স্কুলে অনুপস্থিত ছিল। স্কুলের নিয়ম অনুযায়ী কোনো শিক্ষার্থী দীর্ঘ সময় অনুপস্থিত থাকলে কর্তৃপক্ষ তার বাড়িতে গিয়ে কারণ জানার চেষ্টা করে। সেই অনুযায়ী স্কুল কর্তৃপক্ষ ও স্কুল ম্যানেজমেন্ট কমিটির সদস্যরা ছাত্রীর বাড়িতে গিয়ে খোঁজখবর নিতে শুরু করেন। অনুসন্ধানকালে স্থানীয় বাসিন্দারা জানান যে ছাত্রীর মা সরকারকে 20,000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং এরপরই ওই নাবালিকাকে পাশের বাড়ির বাসিন্দা রঞ্জিত দাসের হাতে তুলে দেওয়া বা বিক্রি করে দেওয়া হয়েছিল। অভিযোগ রয়েছে যে এরপর মেয়েটিকে সঞ্জয় নামের এক ব্যক্তির কাছে নিয়ে যাওয়া হয়, যিনি সিমনার বাসিন্দা বলে জানা গেছে। সঞ্জয় বিবাহিত। এই তথ্য জানার পর অভিযোগের গুরুত্ব আরও বেড়ে যায়। স্কুল কর্তৃপক্ষ বিষয়টি চাইল্ডলাইনকে জানায়। এরপর ত্রিপুরা শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপারসন জয়ন্তী দেববর্মাকে বিষয়টি জানানো হয় এবং পরবর্তীতে পুলিশকে বিষয়টি অবহিত করা হয়।
বুধবার পুলিশের হস্তক্ষেপে ওই নাবালিকাকে উদ্ধার করা হয়। তবে ঠিক কী পরিস্থিতিতে তাকে বাড়ি থেকে নিয়ে যাওয়া হয়েছিল এবং টাকার বিনিময়ে তাকে হস্তান্তর করা হয়েছিল কিনা তা নিয়ে এখনও প্রশ্ন উঠছে। এক নারী পুলিশ কর্মকর্তা বিমানবন্দর থানায় এই অভিযোগ নিয়ে যোগাযোগ করার পর নতুন করে বিতর্কের সৃষ্টি হয়। সংবাদ প্রতিবেদন অনুযায়ী তিনি অভিযোগ করেন যে নাবালিকাটিকে বিক্রি করা হয়েছে, অথচ তিনি এও দাবি করেন যে মেয়েটি আসলে অন্য এক নাবালকের সঙ্গে পালিয়ে গিয়েছিল। এর ফলে মেয়েটির নিখোঁজ হওয়ার প্রকৃত পরিস্থিতি, কে তাকে নিয়ে গিয়েছিল, স্কুলে অনুপস্থিত থাকাকালীন সে কোথায় ছিল এবং আদৌ কোনো আর্থিক লেনদেন হয়েছিল কিনা তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের নিয়োগ সংক্রান্ত বিতর্কটি এখন কেবল নিয়োগ প্রক্রিয়া লঙ্ঘনের অভিযোগেই সীমাবদ্ধ নেই, বরং হাইকোর্টের নথিতে উল্লেখিত সুবিধাভোগীদের সামাজিক ও রাজনৈতিক পটভূমি নিয়েও প্রশ্ন উঠেছে। মামলার নথিপত্র থেকে দেখা যায় যে যাদের নিয়োগ নিয়ে প্রশ্ন উঠেছে সেই ব্যক্তিগত বিবাদীদের মধ্যে সিংহভাগের পদবী হল দেববর্মা ও জমাতিয়া। এর ফলে এমন অভিযোগ উঠেছে যে চাকরির একটি বড় অংশই প্রভাবশালী উপজাতীয় নেতৃত্বের সাথে যুক্ত পরিবার বা গোষ্ঠীর সদস্যদের মধ্যে বণ্টিত রয়েছে। ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি এম.এস. রামচন্দ্র রাও এবং বিচারপতি বিশ্বজিৎ পালিতের ডিভিশন বেঞ্চে দুটি জনস্বার্থ মামলা এর শুনানির সময় বিষয়টি সামনে আসে। এই মামলাগুলোর বিষয়ে যৌথ আদেশটি 13 আগস্ট 2026 তারিখে প্রদান করা হয়। আবেদনকারীদের অভিযোগ, টিটিএএডিসি যথাযথ নিয়মকানুন যেমন সঠিক বিজ্ঞাপন দেওয়া, যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা এবং স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়া পরিচালনা করা অনুসরণ না করেই গ্রুপ সি ও গ্রুপ ডি পদে নিয়োগ দিয়েছে। আবেদনকারীরা অভিযোগ করেন যে নিয়োগের ক্ষেত্রে পছন্দমাফিক প্রার্থী বেছে নেওয়ার পদ্ধতি অবলম্বন করা হয়েছে এবং তারা একে বেআইনি ব্যাকডোর নিয়োগ হিসাবে অভিহিত করেছেন। মামলার নথিতে উল্লেখিত ব্যক্তিগত বিবাদীদের তালিকাটি একটি উল্লেখযোগ্য চিত্র তুলে ধরে। নিয়োগপ্রাপ্তদের তালিকায় রয়েছেন মেরি দেববর্মা, রাজশ্রী দেববর্মা, খাশক্তি রিয়াং, লাচি দেববর্মা, নৌকা দেববর্মা, লেয়ার দেববর্মা, নীলিমা জমাতিয়া, সরলা দেবী জমাতিয়া, রাজেশ জমাতিয়া, সুভাষ পাড়া জমাতিয়া, শকাং জমাতিয়া, কোথার জমাতিয়া, অমিত কুমার জমাতিয়া, স্বপ্ন দেববর্মা, অসীম জমাতিয়া এবং সূর্য উদয় জমাতিয়া। তাদের পদের মধ্যে রয়েছে এগ্রি অ্যাসিস্ট্যান্ট, এলডিসি, হেল্পার, গ্রুপ সি, গ্রুপ ডি এবং ড্রাইভার। বিচারক নথিতে থাকা পদবীগুলোর ভিত্তিতে দেখা যায় উল্লেখিত ব্যক্তিগত বিবাদীদের মধ্যে 6 জনের পদবী দেববর্মা, 1 জনের রিয়াং এবং 9 জনের পদবী জমাতিয়া। বাঙালি সম্প্রদায়ের কাউকে এতে খুব একটা দেখা যায়নি, অর্থাৎ বিবাদীদের তালিকায় যাদের ব্যক্তিগত নিয়োগ চিহ্নিত করা হয়েছে সেই 16 জনের মধ্যে 15 জনের পদবী হয় দেববর্মা অথবা জমাতিয়া। এই মামলা থেকে যে রাজনৈতিক অভিযোগটি উঠে আসছে তা হলো নিয়োগ প্রক্রিয়াটি সকল যোগ্য প্রার্থীর জন্য উন্মুক্ত ও সুষ্ঠু না করে হয়তো একটি নির্দিষ্ট গোষ্ঠীকে সুবিধা দেওয়ার উদ্দেশ্যে পরিচালিত হয়েছে। এই অভিযোগটি বিশেষ গুরুত্ব বহন করে কারণ উচ্চ আদালত নিজেই নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছ পদ্ধতির অভাব এবং সরকারি কর্মসংস্থান সংক্রান্ত সাংবিধানিক নীতিমালার যথাযথ অনুসরণের বিষয়ে গুরুতর প্রশ্ন তুলেছে। গ্যাসের ই-কেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ করা বাধ্যতামূলক বলে আগেই জানিয়েছিল কেন্দ্রীয় সরকার। এলপিজি গ্রাহকদের গ্যাসের সংযোগ নিরবচ্ছিন্ন রাখতে সেই নির্দেশ পালন করতে বলা হয়। ইন্ডেন, এইচপি ও ভারত গ্যাসের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল 16 আগস্টের মধ্যেই ই-কেওয়াইসির কাজটি সেরে ফেলতে হবে। শুক্রবার জানা গেল ই-কেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ করার মেয়াদ আরও কয়েকদিন বাড়ানো হচ্ছে। সেই মর্মেই নির্দেশ গিয়েছে গ্যাস ডিলারদের কাছে। সরকার জানিয়েছিল প্রত্যেক গ্রাহককে ই-কেওয়াইসি করতে হবে। যদি কোনো গ্রাহক ই-কেওয়াইসি না করান তবে রান্নার গ্যাসের জন্য বাড়তি টাকা দিতে হবে।
কত বাড়তি টাকা দিতে হবে তা এখনও নিশ্চিত করেনি সরকার। তবে বর্তমানে যে টাকায় সিলিন্ডার পান গ্রাহকেরা তার থেকে অনেকটাই বেশি দিয়ে কিনতে হবে। কেন্দ্রের এই নির্দেশের পর গ্রাহকদের মধ্যে ই-কেওয়াইসি করার জন্য হুড়োহুড়ি পড়ে যায়। শুধু অফলাইনে নয়, অনলাইনেও ই-কেওয়াইসি করার সুযোগ রয়েছে। বিভিন্ন জ্বালানি সংস্থা সূত্রে খবর, ইতিমধ্যেই একটা অংশের গ্রাহক ই-কেওয়াইসি করিয়ে ফেলেছেন। তবে এখনও অনেক জনেরই বাকি। 15 এবং 16 আগস্ট ছুটি হওয়ায় তারা চিন্তায় পড়েন, কীভাবে ই-কেওয়াইসি করাবেন তা নিয়ে শঙ্কা বাড়তে থাকে। সেই আবহে ই-কেওয়াইসি করার মেয়াদ বৃদ্ধির কথা জানানো হলো। মন্দির দর্শন করতে গিয়ে বিতর্কে জড়ালেন কর্ণাটকের বিজেপি বিধায়ক বি সুরেশ গৌড়ার কন্যা ঐশ্বর্য। তার বিরুদ্ধে এক মহিলা সাব ইন্সপেক্টরকে মারধর এবং হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। বিধায়ক কন্যার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। পাল্টা অভিযোগ দায়ের করেছেন বিধায়ক কন্যাও। ঘটনাটি 12 আগস্টের। মান্ড জেলার শ্রীরঙ্গপত্ন তালুকের আরতি উপকারা মন্দির দর্শন করতে গিয়েছিলেন ঐশ্বর্য। ভীম অমাবস্যা উপলক্ষে ওই মন্দিরে পুণ্যার্থীদের জন্য বিশেষ নিরাপত্তার আয়োজন করা হয়েছিল। মন্দিরে নিরাপত্তার দায়িত্বে ছিলেন এসআই সবিতা বি। মন্দির দর্শনে পুণ্যার্থীদের কেন দেরি হচ্ছে তা নিয়ে বচসা শুরু হয়। অভিযোগ, বিধায়ক কন্যা তাকে গালাগাল করেন, চর মারেন, এমনকি তাকে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। স্বাধীনতা দিবসের আগের দিনই দিল্লিতে বিস্ফোরণের হুমকি বার্তা ঘিরে শোরগোল। সূত্রের খবর, স্বাধীনতা দিবসের আগে শুক্রবার দিল্লি হাইকোর্ট ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল 3 সহ রাজধানীর একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় বিস্ফোরণের হুমকি আসে। হাইকোর্টে পাঠানো ইমেলে লালকেল্লাকে নিশানা করার কথাও উল্লেখ ছিল। সেই হুমকি বার্তা পাওয়ার পরই ওই জায়গাগুলির নিরাপত্তা আরও আঁটুসাঁটু করা হয়েছে। প্রথম বিজ্ঞপ্তিতে ছিল 33টি প্রশ্নের তালিকা। ষোড়শ জনগণনা 2027-এর দ্বিতীয় বিজ্ঞপ্তিতে সেই সংখ্যা বাড়িয়ে 40 করা হয়েছে। বৃহস্পতিবার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে একথা জানানো হয়েছে। কেন্দ্রের বিজ্ঞপ্তি জানাচ্ছে, তথ্য সংগ্রহ পর্বে ধর্মীয় ও জাতিগত পরিচয়, বিশেষত তফসিলি জাতি বা জনজাতিভুক্ত কিনা এবং কোভিড টিকা নেওয়া হয়েছে কিনা তাও জানাতে হবে। ভারতের রেজিস্ট্রার জেনারেল মৃত্যুঞ্জয় কুমার নারায়ণের আদেশে এই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। পাকিস্তানের হয়ে তিনি মাত্র 46টি টেস্ট খেলেছেন, পেয়েছেন 178টি উইকেট। তবে ইমরান খান অধিনায়ক হলে তিনি 400টি উইকেট পেতেন। এক সাক্ষাৎকারে এমনই দাবি করলেন শোয়েব আখতার। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার ঘুরিয়ে সমালোচনা করে প্রাক্তন সতীর্থ ওয়াসিম আকরামের। হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা। দিল্লির এইমসের হৃদরোগ বিভাগে তার করোনারি এনজিওগ্রাফি করা হয়েছে। বুকের অস্বস্তি কি সত্যিই হার্টের গুরুতর রোগের লক্ষণ? শরীরের অস্বস্তি, দেরি না করেই দিল্লি এইমসের হৃদরোগ বিভাগে ভর্তি করা হয় কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডাকে। সেখানে তার করোনারি এনজিওগ্রাফি হয়েছে। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল। তবে কেন্দ্রীয় মন্ত্রীর অসুস্থতা ফের একবার মনে করিয়ে দিচ্ছে যে হার্টের রোগ আগে থেকে থাকলে বুকে ব্যথা বা সামান্য শারীরিক অস্বস্তি হলেও সতর্ক থাকা জরুরি। পরিবারে হৃদরোগের ইতিহাস যাদের রয়েছে অথবা আগে কখনো হার্ট অ্যাটাক হয়েছে, তাদের ক্ষেত্রে বেশ কিছু শারীরিক লক্ষণ দেখা দিলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। হার্টের অসুখ থাকলে বুকে ব্যথা বা বুক ধড়ফড় করা অথবা বিশ্রামের সময় বুকে চাপ চাপ ব্যথার মতো অনুভূতি হওয়ার লক্ষণ মোটেই ভালো নয়। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের তথ্য বলছে, বুকে ব্যথা, ঘাম, নিঃশ্বাসে কষ্ট, মাথা ধরা এইসব লক্ষণ দেখলে বোঝা যায় রোগীর হার্ট অ্যাটাক হয়েছে। সেই সঙ্গে হাত পা অসাড় হতে থাকে। এই বিষয়ে কার্ডিওথোরাসিক ও ভাস্কুলার সার্জন সুশান মুখোপাধ্যায় বললেন, হৃদরোগ থাকলে বুকে বা ব্যথা বা শরীরে অস্বস্তির ধরন এরকম নাও হতে পারে।
বুকে চাপ চাপ ব্যথা হওয়া, শ্বাসকষ্ট, ঘাম ও অস্বস্তি অনেকের হয়। মনে হয় বুকে ভারী ওজন চাপিয়ে দেওয়া হয়েছে। আবার কখনো বুকে, কখনো ঘাড়ে, হাতে ও পিঠের দিকেও ব্যথা হয় অনেকের। সেই ব্যথা কিছু সময়ের জন্য হতে পারে, আবার লাগাতার দিন কয়েক ধরে দফায় দফায় হতে পারে। তাই এমন হলে দেরি না করে সংশ্লিষ্ট চিকিৎসককে দেখানো জরুরি। একমাত্র চিকিৎসকই রোগীর শারীরিক অবস্থা ও লক্ষণ দেখে বুঝতে পারবেন সমস্যাটি ঠিক কোথায় এবং এনজিওগ্রাফি করার প্রয়োজন আছে কি না। করোনারি এনজিওগ্রাফি কি? হৃৎপিণ্ডের মাঝে করোনারি আর্টারি নামে দুটি প্রধান ধমনী থাকে। এদের কাজ হলো হার্টে রক্ত ও অক্সিজেন পৌঁছে দেওয়া এবং হৃৎপেশিতে সচল ও সক্রিয় রাখা। ধমনীর মাধ্যমে বিশুদ্ধ রক্ত হার্ট থেকে সারা শরীরে যাতায়াত করে, আর শিরা হলো দূষিত রক্ত চলাচলের রাস্তা। কিন্তু কোনো কারণে যদি ধমনীর পথটা রুদ্ধ হয়ে যায় ও সেখানে চর্বির ঢেলা জমতে থাকে, তখন হার্টে রক্ত ও পুষ্টি উপাদান চলাচলের পথে বাধা আসে। অক্সিজেনের অভাবে হার্টের স্পন্দন অনিয়মিত হতে থাকে। তখন বুক ধড়ফড় করা শুরু হয়, মনে হয় দম বন্ধ হয়ে আসছে। চিকিৎসক জানালেন, ধমনীর ভিতরের পথটা কেন অবরুদ্ধ হয়েছে সেটা দেখার যে পদ্ধতি, তারই নাম করোনারি এনজিওগ্রাফি। এটি এক ধরনের এক্স-রে, যা করে দেখা হয় কেন ধমনীর পথটা বন্ধ হয়ে গিয়েছে। সাধারণত করোনারি এনজিওগ্রাফি করে তিনটি জিনিস দেখা হয়: ধমনীর ঠিক কোথায় ব্লকেজ হয়েছে, ব্লকেজটি কতটা রাস্তা বন্ধ করে দিয়েছে, ভবিষ্যতে হার্ট অ্যাটাক হওয়ার ঝুঁকি কতটা। এটি মূলত রোগ নির্ণয়ের একটি পরীক্ষা, চিকিৎসা নয়। তবে এই পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করেই পরবর্তী চিকিৎসার পথ ঠিক করা হয়। ওষুধ দিয়ে যদি ব্লকেজ সরানো না যায়, তখন এনজিওপ্লাস্টি করতে হয়। সাধারণত 70% বেশি ব্লকেজ থাকলে তখন এনজিওপ্লাস্টি করা হয়। কোনো কাটাছেঁড়া না করে রক্তনালীর ব্লক দূর করার নাম এনজিওপ্লাস্টি। ধমনীর ভিতর দিয়ে সরু ও নমনীয় টিউব ঢুকিয়ে হৃৎপিণ্ড অবধি নিয়ে যাওয়া হয়। ক্যাথেটারের পরে একটি বেলুন লাগানো থাকে, সেটি ফুলিয়ে ধমনীতে জমা চর্বির ডেলা বা প্লাক দূর করে রাস্তাটি পরিষ্কার করা হয় ও সেখানে একটি স্ট্যান্ট বসিয়ে দেওয়া হয়।